আমাদের শাহাদাত ভাই যে কথাটা বলেছেন যে আমরা 20 সালে চালু করেছি, তারপর বন্ধ করা হয়েছিল। কেন হয়েছিল আপনারা কম বেশি জানেন, কারণ এটা বিনিময় প্ল্যাটফর্মটা গভর্নমেন্ট চালু করবে, সেই জন্য আমাদেরকে ওই প্ল্যাটফর্মটা বন্ধ করে দিতে হয়েছিল। এবং আমাদের আগের সেশনে আমাদের পলিটিশিয়ান আমির খসরু সাহেব কিন্তু বলেছেন সেন্ট্রাল ব্যাংকের স্বাধীনতা কেন প্রয়োজন। স্বাধীনতা এই জন্য প্রয়োজন যে জিনিস আমি 5 বছর আগে শুরু করেছিলাম, আমাদের প্ল্যাটফর্ম আছে, সবটাই ছিল, আমাদের প্রোভাইডারদেরও ক্যাপাসিটি ছিল, কিন্তু তারপরে এই সার্ভিসটা আমরা শুধুমাত্র পলিটিক্যাল আউটসাইড প্রেশারের জন্য এটা শুরু করতে পারিনি। আর চার্জের যে কথা বলেছি এটা নিয়ে আমি ডিটেলসে যাব না। এটি কস্ট মডেলে করা হয়েছে, যে ব্যাংক, পিএসপি এবং এমএফএস যেই খরচ তারা বিয়ার করে, কস্ট অফ ফান্ড, সেটার রেভিনিউ যেন সারা তুলতে পারে, সেই জন্য এটা করা হয়েছে। কিন্তু আমাদের এক্সপেকটেশন হচ্ছে কম্পিটিশনের কারণে ব্যাংক কমপক্ষে জিরো করবে। ব্যাংক, আমি এক ব্যাংক থেকে এমএফএসে বা ব্যাংক টু ব্যাংক পাঠালে তাদের এখানে 10 টাকা একটা চার্জ করার, ম্যাক্সিমাম 10 টাকা চার্জ করার একটা বিধান আছে, বা 85 পয়সা যেটা আছে 85 পার 100 টাকা, সেটা কিন্তু ম্যাক্সিমাম উইথ ব্যাট। তো আমাদের ধারণা যে এটা আরও কমে আসবে বাই টার্মস। আমাদের প্ল্যাটফর্মটা চালু করাটা গুরুত্বপূর্ণ ছিল, কারণ আমরা গত কয়েক মাস ধরে এটা নিয়ে প্রচুর নেগোসিয়েশন হয়েছে। নেগোসিয়েশনের পরে একটা পয়েন্টে আসা হয়েছে, কিন্তু আমরা ট্রান্সপারেন্সি নিশ্চিত করেছি যে আপনারা ডিসাইড করবেন আপনার ব্যাংক থেকে ব্যাংকে পাঠাবেন না ব্যাংক থেকে এমএফএস পাঠাবেন, এটা কাস্টমার ডিসাইড করবে। আপনি দেখেন 85 পয়সা এমএফএস থেকে ব্যাংকে যাবে বা ওয়ালেটে যাবে, আপনি কি করবেন? আপনি নিশ্চয় আপনার ব্যাংক অ্যাকাউন্টটা ব্যবহার বেশি করবেন, কারণ ওখানে আপনাকে ম্যাক্সিমাম 15 পয়সা দিতে হবে। সুতরাং আমরা আশা করছি এরপরে ব্যাংক অ্যাকাউন্টের ব্যবহারটা বাড়বে, কারণ ব্যাংক অ্যাকাউন্টে আমাদের সংখ্যা এই মুহূর্তে আছে 14 কোটি অ্যাকাউন্ট আছে আমাদের, সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্ট। আমাদের এমএফএসের ওয়ালেট সংখ্যা আছে 24 কোটি। আমাদের মাইক্রো ফাইন্যান্সের ক্ষেত্রে আমাদের গ্রামীণ ব্যাংক এবং টপ 5টা মাইক্রো ফাইন্যান্স, তাদের এখানে অ্যাকাউন্ট আছে 3 কোটি অ্যাকাউন্ট। আমরা চাচ্ছি সবাইকে ইন্টারঅপারেবল প্ল্যাটফর্মে যুক্ত করব। মাইক্রো ফাইন্যান্সের মধ্যে এই মুহূর্তে একটি শীর্ষ মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন তারা কাজ করছে। আমাদের এখানে আমরা আশা করছি আগামী 2-1 মাসের মধ্যে তারা অ্যাপ্লিকেশন পাবো। তাদের যদি টেকনিক্যাল রেডিনেস থাকে তাহলে তারা আমাদের এনপিএসবি যুক্ত হবে। তাতে যেটা সুবিধা হবে, আপনি ব্যাংক অ্যাকাউন্ট থেকে একটা আশা অথবা গ্রামীণ ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন, টাকা রিসিভ করতে পারবেন আমাদের এমএফএস অ্যাকাউন্ট। এবং টাকার এখন যে পাঠানোর যে পদ্ধতি, যে সেটা কিন্তু খুব ভালো ইউজার ফ্রেন্ডলি না। আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট লিখতে হয়, কাস্টমার নাম লিখতে হয়, অনেকগুলো তথ্য দিয়ে বেনিফিশিয়ারি অ্যাড করার পরে মোবাইল অ্যাপসের মাধ্যমে আপনি টাকাটা পাঠান। তো এটা আমরা সহজ করার জন্য আমরা আগামী 2-1 মাসের মধ্যে একটা নির্দেশনা দিব এবং স্ট্যান্ডার্ড তৈরি করব P2P ট্রানজ্যাকশানের জন্য, যেন বাংলা কিউআর ইউজ করে। তার মানে আপনার যে যত ব্যাংক অ্যাকাউন্ট আছে, যত এমএফএস বা ওয়ালেট আছে, সবগুলোর বিপরীতে আপনারা একটা বাংলা কিউআর পাবেন। সেই কিউআর স্ক্যান করে আপনি আপনার টাকা পাঠাতে পারবেন একজনের কাছ থেকে আরেকজনের কাছে। আপনি হোয়াটসঅ্যাপে কেউ যদি আপনাকে বাংলা কিউআর শেয়ার করে, সেটা শেয়ার করে সেটা আপনি জাস্ট অ্যাপে, আপনার ব্যাংকিং অ্যাপে বা এমএফএস অ্যাপে লোড করে আপনি টাকা পাঠাতে পারবেন। তো আমরা ভাবছি যে এটা খুব ভালো ইউজার ইন্টারফেস হবে, মানুষ শেয়ার করতে পারবে যে আপনি, এবং কাস্টমার এডুকেশনটা খুব বড় হবে। কারণ আপনি যখন দেখবেন যে আপনার প্রত্যেক অ্যাকাউন্টের বিপরীতে একটা কিউআর আছে, আপনি কিন্তু এই কিউআর দিয়ে পেমেন্টও করবেন। তো আমরা সেভাবে আমরা আশা করছি যে আমাদের 34 কোটি অ্যাকাউন্টের মধ্যে 10 কোটি অ্যাকাউন্টের বাংলা কিউআর আশা করি আমরা আগামী বছর মার্কেটে দেখতে পাবো। এছাড়া আমরা আরেকটি জিনিস ভাবছি, সেটা হলো আমাদের এখানে এমএফএসের ক্ষেত্রে যেটা হয় যে আপনি ব্যাংকের অ্যাকাউন্টের টাকা কিন্তু আপনি ব্যাংক ব্রাঞ্চরা অন্য কোথাও গিয়ে পাঠাতে পারেন না। আপনি ওয়ালেটে, যে আমাদের যিনি পিএসপি যারা আছে তাদের ওয়ালেটে টাকা পাঠানোর একমাত্র পদ্ধতি হল ব্যাংক অ্যাকাউন্ট যদি আপনার থাকে লিঙ্ক করে পাঠাতে পারবেন। তো যা আগে ইন্টারঅপারেবল না হওয়াতে তাদের এখানে ওয়ালেট টাকা পাঠানো যেত না, এবং কস্টলি অপারেশন। তো এই ক্ষেত্রে আমরা যেটা করছি যে হোয়াইট লেভেল এজেন্ট নেটওয়ার্ক একটা প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। আমরা আশা করছি যে এক্সিস্টিং যেসব প্রোভাইডার আছেন, যাদের এজেন্ট নেটওয়ার্ক অলরেডি আছে, তারা প্রত্যেক ব্যাংক, প্রত্যেক ওয়ালেট, এমএফএসের টাকা লোড করা, ডিপোজিট করা এবং উইথড্র করা যে কোনো এজেন্টের কাছে আপনারা করতে পারবেন। আমাদের সাথে টেলকোর কথা হচ্ছে এবং অন্যান্য প্রোভাইডারদের সাথে কথা হচ্ছে, তারা এক্সিস্টিং নেটওয়ার্কে আপনার টাকা যেমন লোড করে দেয়, আপনার টক টাইম লোড করে দেয়, সেটা যেন সেই একই এজেন্ট যেন আপনার ব্যাংকেও টাকা ঢুকাতে পারে, টাকা উইথড্র করতে পারে, সেন্ড করতে পারে। এই কাজটা আমরা ওই এজেন্টদেরকে ডেপ্লয় করার জন্য আমরা কথা বলছি, এবং এটা একটা গাইডলাইন্স আসবে। আমি রিফর্ম, যেহেতু ইকোনমিক রিফর্ম, সুতরাং রিফর্ম কী হতে যাচ্ছে এটা আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য আমরা বলছিলাম।
এবং আমরা এই এজেন্ট পয়েন্টগুলো ফাইন্যান্সিয়াল অ্যাক্সেস পয়েন্ট হিসেবে বিশাল হবে। এখন এমএফএসের ক্ষেত্রে যেটা সমস্যা, বিকাশের একজন এজেন্ট কিন্তু আপনার শুধু বিকাশ অ্যাকাউন্টে টাকা লোড করতে পারে, ক্যাশ ইন ক্যাশ আউট করতে পারে, তো উনি কিন্তু অন্য অ্যাকাউন্টে টাকা ক্যাশ ইন ক্যাশ আউট করতে পারে না। আমরা এই জন্য আমরা হোয়াইট লেভেল বলছি যে এমন এজেন্ট থাকবে যে সবাইকে সার্ভিস দিতে পারবে, কারণ তাহলে এটা তার ইকোনমি অফ স্কেলটা তৈরি হবে। সে সবাইকে তার টাকা দিয়ে, কারণ সে যখন ই মানি কেনে সেটা কিন্তু শুধু একজন প্রোভাইডারকে সার্ভ করলে ওই প্রোভাইডারের যে কাস্টমার না আসে তার ক্ষেত্রে ইকোনমি অফ স্কেল হয় না, সেটি একটি। আরেকটা আমরা চিন্তা করছি সেটা হচ্ছে পেমেন্ট ইনিশিয়েশন সার্ভিস প্রোভাইডার, একটা নতুন ক্যাটাগরি পেমেন্ট সার্ভিস আনার জন্য। আপনার দেখেন, আপনার যত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ওয়ালেট আছে আপনার প্রত্যেকের জন্য আলাদা আলাদা অ্যাপস মোবাইলে মেনটেন করতে হয় এবং এটা অনেকগুলো অ্যাপস হয়ে যায়। তো পেমেন্ট ইনিশিয়েশন সার্ভিস হলে একটা থার্ড পার্টি অ্যাপ থাকবে, সেই অ্যাপে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কার্ড সব আপনি অ্যাড করতে পারবেন, ভেরিফিকেশান করেই অ্যাড করবেন, করার পরে সেই অ্যাপ থেকে আপনি যে কোনো জায়গায় পেমেন্ট সেন্ড মানি সবই করতে পারবেন। কারণ আমাদের ওই যে অনেক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আমরা ইউজ করি না, আমরা চেষ্টা করছি যে ব্যাংকের কন্ট্রিবিউশন পেমেন্ট স্পেসে আরও বাড়ুক, কারণ পেমেন্টে সবচেয়ে কম পয়সায় সার্ভিস দেওয়ার ক্যাপাসিটি ব্যাংকের আছে। কারণ ব্যাংকের পেমেন্ট ট্রানজ্যাকশনাল কমিশন ইনকামটা ব্যাংকের মূল বিজনেস না, যার জন্য ব্যাংক অন্যান্য সার্ভিস ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েশন যেটা করে, লেন্ডিং করে, সেই ইনকাম থেকে তারা এখানে কম পয়সা সার্ভিস দিতে পারবে। আমরা যখন বলি ক্যাশ ইন ক্যাশ আউট খরচ বেশি, কারণ এজেন্টকে প্রতি পদে পদে টাকা দিতে হয়, তার পক্ষে টাকা কমানো সম্ভব না। এটা আমরা দেখেছি, হয়তো 18 টাকা থেকে হয়তো 15 টাকা আসতে পারে, তার বেশি কমানো সম্ভব না, কারণ এজেন্টকে টাকা না দিলে সে চলতে পারবে না। এবং এজেন্টের জন্য এই জন্য আমরা হোয়াইট লেভেল এজেন্ট নেটওয়ার্ক করেছি, পেমেন্ট ইনিশিয়েশন সার্ভিস ইন্ট্রোডাকশন করছি, তারপর বাংলা কিউআর করছি। তো আমরা আশা করি এই 2025 সালে আপনারা নতুন নতুন অনেক সার্কুলার আসবে যেগুলো আপনারা জেনারেল পাবলিক টের পাবেন না, কিন্তু 26 সালটা খুব রোবাস্ট ট্রান্সফরমেশন হবে, এটা আমরা আশা করছি। কারণ কিছু ইনোভেশনগুলো খুব দাঁড়গোড়ায় আছে এবং সেটার রিফ্লেকশন আপনারা আগামী বছর দেখতে পাবেন। আমাদের নতুন পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের লাইসেন্স দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সমাধান সার্ভিসেস লিমিটেড, যেটি গ্রামীণ টেলিকম ট্রাস্টের, সেটা সার্ভিস কমার্শিয়াল অপারেশন কয়েকদিনের মধ্যে শুরু করবে। আমরা রবির একটি রবি টেলিকমের স্মার্ট পে লাইসেন্স হয়ে গেছে, বাংলা লিঙ্কের নিউ পিএসপি তার লাইসেন্স খুব দ্রুত আসবে, এবং ফরেন একটা পেমেন্ট প্রোভাইডারও আসবে মার্কেটে। তার মানে খুব বড় বড় প্লেয়ার মার্কেটে এখন দেখতে পাবেন। এখানে নতুন কম্পিটিশান হবে, নতুন ইনোভেশন হবে, এবং তাদের যেহেতু হিউজ কাস্টমারকে ডিল করার অভিজ্ঞতা আছে, সুতরাং তারা দ্রুত এক্সপান্ড করতে পারবে এবং ক্যাশ বার্ন করা দরকার এখানে, সেটা করতে পারবে। এবং আমরা যেটি আমাদের নতুন মানি গাইডলাইন্স তৈরি হচ্ছে, সেখানে আমরা ব্যাংক লিড মডেল থেকে এক্সিট করতেছি, যে আমাদের নতুন আপনারা সবাই ফিডব্যাক দিচ্ছেন। আমাদের এই মুহূর্তে এমএফএস শুধুমাত্র ব্যাংক বা ব্যাংকের সাবসিডিয়ারি করতে পারে, কিন্তু আমাদের মার্কেটে কম্পিটিশান তৈরি হচ্ছে না, যার জন্য আমরা ব্যাংক ছাড়াও যে কেউ যদি কম্পিটেন্ট প্লেয়ার হয় তাদেরকে আমরা এমএফএস পিএসপি ওয়ালেটের লাইসেন্স দিব। কিন্তু আমরা চাই যে ওয়ালেট যারা আসবে তারা নিজেদের এজেন্ট নেটওয়ার্ক ইউজ না করে হোয়াইট লেভেল এজেন্ট নেটওয়ার্কের উপর নির্ভরশীল হোক, বা ব্যাংক থেকে টাকা আসুক, কারণ লো কস্ট ফান্ড না পেলে লো কস্ট সার্ভিস দেওয়া সম্ভব না, এটা হলো বাস্তবতা। আমাদের এখানে আমরা যেটা আপনারা জানেন যে প্রাইভেট ক্রেডিট ব্যুরোর 5টা লাইসেন্স দেওয়া হয়েছে। আমরা আশা করি আগামী 2-1 বছরের মধ্যে তারা অপারেশনে আসবে। তাতে লেন্ডিংয়ের ক্ষেত্রে মাইক্রো স্মল এবং পার্সোনাল লোনের ক্ষেত্রে এটা বড় ধরনের অবদান রাখবে এটি। এবং আমরা ভাবছি যে আমাদের নতুন পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্ট 2024-এর অধীনে এখানে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে লেন্ডিংয়ের সুবিধা আছে, মানে প্রভিশন আছে। সেই প্রভিশনটা আমরা এক্সপ্লোর করার জন্য আমরা প্রাইভেট ক্রেডিট ব্যুরোটাও এসেন্সিয়াল। তো আমরা আশা করি 2026-এর শেষ নাগাদ বা 27-এর দিকে ডিজিটাল প্ল্যাটফর্মে লেন্ডিং ফ্রম ওন ফান্ড এটার একটা গাইডলাইন্স আসার পসিবিলিটি আছে, এটা আমরা কনসিডার করেছি। এবং আমাদের এক্সিস্টিং যেসব পেমেন্ট সার্ভিস আছে, পিএসও পিএসপি যারা আছে বা এমএফএস আছে, এর বাইরেও নতুন নতুন প্রপোজাল আসে আমাদের কাছে, যেগুলো এক্সিস্টিং কোনো ইয়ার মধ্যে ফ্রেমওয়ার্কের মধ্যে পড়ে না। এটা ইভ্যালুয়েট করার জন্য আমাদের ইমিডিয়েটলি মানে রিসেন্টলি একটা নতুন কমিটি হয়েছে, যেটা নন ট্র্যাডিশনাল অ্যাপ্লিকেশান, ইনোভেটিভ অ্যাপ্লিকেশানগুলো রিভিউ করবে। এবং আগামী মাসে আমরা একটা প্রথম কমিটি হবে, যেখানে আমরা হোয়াইট লেভেল এজেন্ট নেটওয়ার্কে একটা প্রপোজাল আছে সেটা বিবেচনা করব। সুতরাং এইরকম যে কোনো প্রপোজাল আপনাদের কাছে যদি থাকে আপনারা অবশ্যই আমাদের এখানে সাবমিট করবেন। যদি ফিজিবল হয়, আপনার যদি বিজনেস কেস
উপস্থাপন করতে পারেন এবং সেখানে সিকিউরিটি এন্ট্রি হয়, আমরা অ্যাপ্রুভাল দিতে আমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা, কিউআর নিয়ে আমি একটা কথা বলি যে আপনারা বলেছেন সব বাংলা কিউআর থাকতে হবে, এটা নিয়ে আমি একমত। 2026 সালের মধ্যে প্রোপাইটারি কিউআরগুলো উঠে যাবে অবশ্যই। আর একটা বিষয় কিন্তু আমার বড় অভিযোগ হলো এত ব্যাংক আছে, সবাই এক প্রোভাইডারের কাছে যাবেন কেন? সবাই আশা করছেন যে এক প্রোভাইডার পুরো মার্কেটে বাংলা কিউআর দিবে, 60-61টি ব্যাংক আছে তারা দিবে না, অন্যান্য পিএসপি আছে তারাও দিবে না। তো এক প্রোভাইডারের তো একটা খরচ আছে, এবং এক ইকোসিস্টেমে শুধু তাকেই প্লে করতে দিবেন। এবং সবাই যেমন এটিএম নেটওয়ার্ক, সবাই ডাচ বাংলার গাড়ির উপর উঠতে চায়, কিউআরে বিকাশের গাড়ি উঠতে চায়। মানে কি, সবাই কার্ড ইস্যু করছে কিন্তু ডাচ বাংলা এটিএম থেকে টাকা বের হবে। তো ডাচ বাংলার তো পার ট্রানজ্যাকশন কস্ট আছে, কেউ তো এটিএম বসাচ্ছেন না আপনারা, মানে কারণ ডাচ বাংলার কেউ ঢুকতে যাচ্ছে না, সবাই ইস্যুতে ঢুকতে চায়, সবাই শুধু অ্যাকোয়ারিং এর ক্ষেত্রে সবাই বলছে প্রোভাইডারে সরাতে হবে, কিন্তু আমার ব্যাংকগুলো কি করছে? ব্যাংকগুলো তো অ্যাকাউন্ট সংখ্যা কম না। সুতরাং আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে বড় আমাদের চাওয়াটা হলো পেমেন্ট স্পেসে সবাই আসবেন। আমার এখানে সব ব্যাংক তার কাস্টমারকে প্রোভাইড করবেন, এবং এমডি আছে মার্চেন্ট ডিসকাউন্টেড, সেখানে একটা বড় ধরনের কিন্তু চেঞ্জ আসবে। আপনাদের নতুন আমাদের যে গাইডলাইন্স আছে, এই গাইডলাইন্সে যখন সবাই কিউআর ইস্যু করবে, তখন কিন্তু যে প্রোভাইডার যে রিসিপিয়েন্ট সে কিন্তু কোনো টাকা দিচ্ছে না, এখানে সেন্ডার টাকা দিচ্ছে। এটা কিন্তু এমডিআরের এখানে কিন্তু একটা ফ্রিকশন তৈরি করবে, এবং এটা খরচ কিন্তু কমে আসতে বাধ্য। তো আমরা আশা করি আগামী বছর এই ফ্রিকশনটা চলে গিয়ে মার্কেটে একটা ইকুইলিব্রিয়াম তৈরি হবে এবং মার্চেন্ট ডিসকাউন্ট রেট কমবে, আমরা এটা প্রত্যাশা করছি। সেক্ষেত্রে সেই সাথে আমি একটা রেগুলেটরি রিফর্ম যেটা একটু বলবো, যে আমাদের এখানে যেহেতু প্রাইভেট ক্রেডিট ব্যুরো চলে আসতেছে, ডিজিটাল ব্যাংক আসবে, পেমেন্ট ইনিশিয়েশন সার্ভিস আসবে, এই জন্য আমাদের ওপেন ব্যাংকিং ফ্রেমওয়ার্ক কিন্তু লাগবেই। যার জন্য আগামী বছরের সেকেন্ড হাফ নাগাদ আপনার ওপেন ব্যাংকিং একটা রেগুলেশন পেয়ে যেতে পারেন, যাতে হলো আপনি আপনার অ্যাকাউন্ট একটা অ্যাপসে বা আপনার প্রাইভেট ক্রেডিট ব্যুরোতে আপনার ব্যাংক অ্যাকাউন্টে তথ্য শেয়ার করতে পারেন। ডেটা শেয়ারিংয়ের ফ্রেমওয়ার্কটা আগামী বছর শেষ নাগাদ আশা করি চলে আসবে। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে রিটেল পেমেন্টের যে ইনফ্রাস্ট্রাকচার আমরা চালাচ্ছি বা টাকা পে কার্ড আমরা চালাচ্ছি, এটা সেন্ট্রাল ব্যাংক করা উচিত না। এটা কারণ পেমেন্ট ইনোভেশনে অনেক জায়গা আছে, এখানে রিস্ক আছে। সেন্ট্রাল ব্যাংক হিসাবে আমাদের রিস্ক কিন্তু নেয়ার অ্যাপিটাইটটা কম, এটা আপনারা জানেন। কারণ একটা বড় ধরনের একটা কিছু ঘটলো সেই ক্ষেত্রে আমি চাই সবসময় সেন্ট্রাল ব্যাংক হিসেবে চেষ্টা করবো রেপুটেশন রিস্ক যেন না হয়। যে জন্য ইনোভেশনের ক্ষেত্রে রিটেল পেমেন্টের ক্ষেত্রে একটা পেমেন্ট কর্পোরেশন তৈরি হওয়া উচিত, যেটা কিন্তু প্রাইভেট প্লেয়ার যারা আছে, মার্কেট পার্টিসিপেন্ট যারা আছে, তাদের কাছ থেকে আমরা এমন কোনো দাবি পাই না। তারাই বলা উচিত যে এই প্ল্যাটফর্মটা আমাকে দেন, আমরা চালাই, আমরা জয়েন্টলি চালাবো, আমরা একটা কর্পোরেশন করব, ট্রাস্টের অধীনে তৈরি করে আমরা চালাবো। এইরকম কোনো প্রপোজাল আমরা পাই না। আমরা যা করছি এই মুহূর্তে, যা করতে যাচ্ছি, ম্যাক্সিমাম সাপ্লাই সাইড থেকে তৈরি হচ্ছে। তো আপনাদের কাছে আমাদের দাবি থাকবে, আপনাদের ইনোভেটিভ আইডিয়া নিয়ে আসবেন, মার্কেট থেকে কিছু ডিমান্ড নিয়ে আসবেন। আর সাইবার সিকিউরিটি নিয়ে, ট্রাস্ট নিয়ে উনি একটা কথা বলেছেন, সত্যিকার অর্থে কি আমাদের যদি আপনি বলেন যে আমাদের সেন্ট্রাল ব্যাংকে বা আমাদের প্রাইভেট প্রোভাইডার প্রত্যেকে আলাদাভাবে অপারেট করে, প্রত্যেকের কি এইরকম ক্যাপাসিটি কিন্তু সব প্রোভাইডারে থাকার কথা না সাইবার সিকিউরিটি স্পেসে। সেক্ষেত্রে আমাদের আসলে একটা ন্যাশনাল ইনস্টিটিউট গড়ে তোলা উচিত পেমেন্ট এবং ডিজিটাল ফাইন্যান্স নিয়ে, যেখানে আমার সার্ভিস প্রোভাইডার, আমরা রেগুলেটর যারা আছে, ফাইন্যান্সিয়াল সেক্টর রেগুলেটর, তারা মিলে একটা ইনস্টিটিউট করে। ইন্ডিয়াতে আইডিআরবিটি একটা ইনস্টিটিউট আছে, এখানে সিকিউরিটি স্ট্যান্ডার্ড তৈরি করা, প্রোভাইডারদেরকে সাপোর্ট দেওয়া, যে ফরেন্সিক ইনভেস্টিগেশন এগুলো করা, অ্যাপস ডেভেলপমেন্ট। আমার ম্যাক্সিমাম ব্যাংকের অ্যাপস নাই, ছোট ব্যাংকের অ্যাপস নাই। আমাদের যেরকম ডিজিটাল ট্রান্সফরমেশন হচ্ছে, তারা অ্যাপস না হলে আপনি এই ইন্টারঅপারেবিলিটি কীভাবে এনজয় করবেন অ্যাজ এ কাস্টমার? সুতরাং আমার মনে হয় যে প্রাইভেট সেক্টর থেকে দুইটা জিনিস আসা উচিত, একটা ন্যাশনাল ইনস্টিটিউট অন ফিনটেক, আর একটা হলো প্রাইভেট পেমেন্ট কর্পোরেশন। এটা